প্রবাসে এসে আপনি কি করেন না করেন সেটা ম্যাটার করে না। আপনি প্রবাসে কত টাকা কামান না কামান ওইটাও কোনো বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আপনি দেশে কত টাকা পাঠাইতে পারলেন। বিদেশে এসে যদি আপনি ভালো একটা টাকা দেশে পাঠাইতে না পারেন, দেশের মানুষ আপনার লগে হাসি মুখে কথাটাও কইব না। আপনার বউর লগে ভালো একটা কথা কইতে গেলে টাকা পাঠাইতে হইব। আপনার মার ফোনটা ধরার পরেও মা ভালাপুরা জিগানের পর আপনার কাছে টাকা চাইব। আপনার ছোট ভাই আপনার অনেক পছন্দ করে আপনি প্রবাসে থাকেন, তার জন্য একটা ভালো ফোনের ব্যবস্থা করে দিতে হইব। আপনি খাইলেন না না খাইলেন সেটা ম্যাটার করে না। আপনি দেশে যাওয়ার পর আপনার স্ত্রী আপনার জিগাইব এইবার কই দিন থাকবেন, আপনার মাও জিগাইব এইবার ছুটিতে তুই কই মাস থাকবি, কত টাকা আছে কিভাবে আসছে ওইটা জানতে চাইবো না। দেশে বাড়িঘর বাঁধার সময় সবার আগে আপনার কাছে টাকা চাইবো। একটা জমি কেনার সময় আপনার কাছেই আগে টাকা চাইবো। আপনি খান না খান সেটা ব্যাপার না, কত টাকা দেশে পাঠাইতে পারতেছেন প্রবাসী হিসেবে এইটাই ম্যাটার করে। লাখ লাখ ডলার দেশকে দেওয়ার পরেও এয়ারপোর্টে প্রবাসীদেরকে সবচেয়ে বেশি হেনস্থা করা হয়। আমি হামায়াতপুর থেকে বলতেছি, রবিউল্লাহ। আমার জীবনের কাহিনীটা হচ্ছে আমার স্ত্রী এবং আমার শ্বশুর বাড়ি। খুব সহজ সরল পোলাপাইন যেগুলোর বলা হয়, আমি ওই টাইপের একজন। বিদেশ আসার পর এত সে তো বুঝি নাই। প্রথম 1-2 বছর প্রচুর পরিশ্রম করতে হয়েছে নিজেকে দাঁড় করানোর জন্য, ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য, ভালো কিছু করব সেই প্রতিজ্ঞার জন্য। তারপর ধীরে ধীরে কাজ শিখলাম, বাবা মা টাকা মোটামুটি এমনি এমনি রেইন করে আসলাম। আসার পর প্রথম 1-2 বছর বাড়িতে টাকা দেওয়ার পর আমি বুঝতে পারলাম কিছু টাকা জমানো উচিত। এখন স্ত্রীর সাথে মানে আমার বউয়ের সাথে আমি পরামর্শ করলাম যে কি করা যায়, কিভাবে টাকা জমানো যায়। কিছু টাকা তো জমাতে হবে, দেশে এসে কিছু একটা না করলে ইটের ভাটায় গিয়ে ইট পোড়া দিয়ে টাকা কামাইতে হইব। তখন আমি ব্যাংকিং সিস্টেম এত সে তো বুঝি না, তো সেই জন্য স্ত্রী পরামর্শ দিল, আমার অ্যাকাউন্ট আছে ওইটাতেই তুমি টাকা ফালাও, সহজ সরল মন। একটা বাচ্চাও আছে আমার। বউর অ্যাকাউন্টে টাকা জমাইতেছি 7-8 বছর করলাম বিদেশ। 15-16 লাখ টাকার মতো জমাইছে অ্যাকাউন্টে। তারপর বাবা মারে দিলাম, বাবা একটা ক্ষেত রাখলো ওইটার জন্য দিলাম, ঘর বানলো ওইটাতেও ম্যাক্সিমাম টাকা আমার দেয়া। তো সব মিলে ভালোই দিছি দেশে, ঘরের জন্য পরিবারের জন্য দিয়া টাকা জমাইছি। মোটামুটি 20-15 লাখ টাকার মতো হয়েছে। দেশে চলে যাবো এরকম একটা মনে মনে ভাব, কাজ করতে ইচ্ছা করে না। তারপরই একটা সমস্যা দেখায় দেয় শরীরের মধ্যে, একটু কাজ করলেই শরীর ঘাইমা যা। এমনি তো রোদের মধ্যে ঘামি, এসির ভিতরে শরীর একটা গরম গরম ভাব হয়ে যা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সব চেক আপ করে বলল যে আপনার নাড়িতে একটু সমস্যা হয়ে গেছে। তো নাড়িতে সমস্যা হয়ে গেছে, এখন বেশি ভারী কাজ করতে পারবেন না, ভারী কিছু আলগিও দিতে পারবেন না, রিল্যাক্সে থাকতে হইব, ভালো কাজ মানে ছোটোখাটো কাজ করে আপনার চলতে হইব। তখন ভাবলাম বিদেশ আর থাইকা লাভ নাই, বিদেশ থাইকা লাভ নাই, দেশে চলে যাবো। বউর সাথেও আলাপ হইল। এখন বউরে তো সব খুইলা বলতে হয়, বউরে সব খুইলা বললাম যে এরকম সমস্যা হয়ে গেছে, এখন কি করা যায়। তো ও প্রথম বলল যে দেখো না চিকিৎসা করে ঠিক করা যায় কিনা, এই সময়ে দেশে আইসেই কি করবা। তো আমি ওরে বলছি যে টাকাটা জমছে ওইটা দিয়ে তো একটা ব্যবসা কইরা টুকটাক খায়া যাইতে পারো। তো বলছে আচ্ছা আসো। তখন ডিসিশন ফাইনাল করলাম দেশে চলে যাবো, বিদেশ আর থাকবো না, বিদেশ বাড়ি আর করবো না। দেশে রওনা দিলাম, বাড়িতে আসলাম, বাবা মারে সব খুইলা বললাম। বাবা প্রথম কইছিল যে ক্ষেত্রা বিক্রি করে একটা চিকিৎসা কইরা নে, এই ক্ষেত্রা সবটা আমার নামে রেজিস্ট্রি করা, তুই যেহেতু অনেক টাকা দিছোস, এখন তুই একটা সমস্যায় পড়ছোস, আমরারেও তো দিছোস, তো তুই ক্ষেত্রা বিক্রি করে একটা চিকিৎসা কইরা নে। তখন ভাবলাম জমা টাকা আছে, এই টাকাটা আর খরচ না করি। তারপর বউর সাথে সব আলাপ করার পর বউ বলতেছে বাড়ি থেকে যেহেতু দিতে চাইতেছে এই টাকাটাতে চিকিৎসা করো, অন্য টাকা ওই টাকাটাতে ব্যবসা করো। তখন আমি ওই পথেই হাঁটলাম, চিকিৎসা করব। চিকিৎসাটা হয়েছে। এখন ডক্টর বলছে একটাই কথা, বাড়ি কাজ করা যাব না, রিল্যাক্সে থাকতে হইব, নিজের আরাম দিতে হইব। তো ওই কথা মতেই বাবা চিকিৎসা করাইলো, একটা আলহামদুলিল্লাহ মোটামুটি ফল পাইলাম। তো ব্যবসা করবো, এখন মোটামুটি সুস্থ। বউরে কইলাম যে টাকা দাও। ও আমারে প্রথম ধাপে 5 লাখ টাকা দিল। 5 লাখ টাকা একসাথে তুই লাইনা দিল বা ম্যানেজ করে দিল।
দেওয়ার পর আমি ব্যবসা শুরু করবো এরকম একটা ভাব, সব গুছায়া টুছায়া লইলাম। গুছায়া লওয়ার পর ওরে বলতাছি যে আরও তো টাকা লাগে, সবডি না রেখে এখন ব্যবসায় মোটামুটি লাগাই দিই, টাকা তো আইবই। তারপরও বলতেছে যে আম্মারে তো কিছু টাকা দিছিলাম, তো আম্মা নাকি সুদি লাগাইছে টাকা, এখন ওইখান থেকে বাড়তি টাকা আসে, এখন তো টাকা নাই। তো তখন আমি একটু রাগারাগি করি যে আমার টাকা আমি জমাইছি, দেশে এসে ব্যবসা করে পোলামাইয়া মানুষ করুম, তোমার লেগে খামুদামু ভালো একটা সংসার করুম, তুমি টাকা আমারে না জানায় তোমার মারে দিয়ে দিছো সুদি লাগানোর লাগে, এটা কেমন ধরনের কথা। চিল্লাচিল্লি করার পর ওর মা আমার সাথে কথা বলে। তো কথা বলার পর এক পর্যায়ে ওর মার সাথে আমার মোটামুটি বাকবিতণ্ড হয়ে যায়। এরকম পর্যায়ে চলে যায় যে উনি ওনার মাইয়ারা আমার সংসার করাইব না। তো আমিও রাগারাগি করি, ওর বাবাও আমার সাথে রাগারাগি করে। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হইতেছে না ওর মা কি করছে। ওর মা একবার বলে যে আমি টাকা সুদি লাগাইছি, আরেকবার বলে কাজ ছিল কাজ করে ফেলাইছি, তুমি তো আমার পোলার মতোই। তো এইভাবে মোটামুটি চলছিল, কিন্তু আমার ব্যবসার জন্য টাকা লাগবে ইনস্ট্যান্ট, আমি কি করবো ওইটাও বুঝতেছি না। তো তারপর আমি ওরে বুঝাইয়া বলার পর বলছে, রবিউল তুমি একটু শান্ত হও, আমি দেখি কি করা যায়। কিন্তু ওর মা যে গুডি চাইলা রাখছে ওটা আমি বুঝতেই পারি নাই। পরে জানতে পারি অনেক ঘষা মাজার পর ওর মা এই টাকাটা একটা কাজে লাগায় ফেলাইছে। মানে ওর এক ভাই আছে, ওই ভাই কি জানে করে ব্যবসার মধ্যে, তো ওই টাকা ওর বাইরে দিয়ে দিছে। তো এই বিষয়টা নিয়ে আমি ওর সাথে রাগারাগি করি, ওর মার সাথে রাগারাগি করি। তো এই বিষয়টা নিয়ে বড় হয়ে যাইতেছে। পরে পোলামাইয়া আছে, এই বিষয়টা চাই আমি আর বড় করি নাই, ভাবলাম যে সমঝোতায় দেখি কতটুকু নিতে পারি। তোর ভাইয়ের সাথে যখন কথা বলি, তোর ভাই আমার আরও চেতায় দেয় যে আপনার কোনো দলিল নেই, আপনি টাকা দিচ্ছেন, অতএব চিল্লাফাল্লা করেন না, আমার বোন যা দিছে এটাতে খুশি থাকেন। তখন তো মেজাজ আরও চড়া হয়ে গেছে, টাকা দিলাম আমি, এরকম একটা কাহিনী হইব। তারপর ওইখান থেকে চলে আসি, ব্যবসা শাদী করবো এরকম একটা ডিসিশন, কিন্তু বউর সাথেও আমার তুমুল ঝগড়া। এক পর্যায়ে এমন হয়েছে আমার বাড়িতে ব্যাপারটা জানাজানি হয়, তখন বাড়িতে বাবা মা রাগারাগি করে যে শ্বশুর বাড়িতে জোলা করলে যা হয়। এই বিষয়টা নিয়ে আমার বউর ভাইয়ের সাথে আমার মায়ের দূরের পর্যায়েও চলে যায়। এভাবে হইতে হইতে ব্যাপারটা এমন পর্যায়ে ঘোরাইছে যে এখন ওদের বাড়িতে আমি যাব না, আমার বাড়িতে আমার বউ আসবে না, এরকম হয়ে গেছে। বাচ্চা কাচ্চা একবারে ঝুইলা রয়েছে, এরকম একটা অবস্থা। তারপর শ্বশুর শাশুড়ি আমি বুঝাই একবার আনতে যাই ওরে, তখন ওই দিন থাকি আমি ওদের বাড়িতে। ওই সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমার বউর ভাই ও আমার সাথে একবারে ঝগড়া চরম পর্যায়ে লাগা যাইব। তো আমার এমনভাবে হুমকিও দেয় যে তোমার মাইরা লাইলে কি হইব। তো আমি ওইখান থেকে চলে আসি খুবের বসে, বাচ্চা কাচ্চার দিকে তাকায় সংসারটা করতেই হবে, বউরেও নিয়ে আসি। আসার পর থেকে এখন আর যাওয়া হয় নাই। এখন আমি সরল সহজ, এই জন্য যে টাকাটা আমি বাবা মারে বা বাড়ির কাউরে না জানায় ওইখানে রাখছি, এর প্রতিফলনটা যেটা আসছে সেটা আমার জন্য সুখময় ছিল না। আমি ওই টাকাটা পাইলে ভালো একটা ব্যবসা করতে পারতাম, কিন্তু ওইটার তুলনায় এখন যেটা করছি সেটা আমার শরীরে প্রেশার পড়ে এবং আমার প্রচুর খাটতে হয়। এটা হওয়ার ছিল না। শুধুমাত্র এইভাবে জমানোর কারণেই আমি আজকে বুঝতে পারছি যে ব্যাপারটা আসলে এমন ঘটছে। গল্পগুলো শোনা হয় এবং আমার মনে হয়েছে যে না, আমার গল্পটাও শেয়ার করার মতো, সেই জন্যই গল্পটা শেয়ার করা। ভালো লাগে প্রত্যেকটা গল্প। ডিয়ার রবিউল ভাই, ভালোবাসা নিয়েন। গল্প আসলে মানুষ না জানায় না বুঝা অনেক কিছু করে। যাই হোক, প্রত্যেক দিন আমি ব্যতিক্রম ধর্মীয় একটা গল্প নিয়ে আসি, আপনারা শুনেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বলেই আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটা গল্প দেওয়ার জন্য। তো ওই ধারাবাহিকতাই আজকের গল্পটা। তো কেউ যদি গল্প পাঠাতে চান ক্যাপশন চেক করতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর শেয়ার করতে বলবেন না, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।